প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা P4 এর প্রবলেম সলভিং ক্লাস নিয়ে চলে এসেছি। এখানে আমরা বেশ কিছু প্রবলেম দেখব। আমাদের এই প্রবলেম সেটে কিন্তু আরো প্রবলেম আছে, বাকিগুলো তোমরা ট্রাই করবে এবং কোনোটাতে যদি পার্টিকুলারলি প্রবলেমে পড়ো তখন তোমার অ্যাপ্রোচটা দেখিয়ে আমাদের কাছ থেকে সমাধান চাইলে ভালো হয়। কারণ তোমার অ্যাপ্রোচটা যদি আমি না দেখি, তুমি যে ট্রাই করেছো কিভাবে করেছো না দেখলে আমি বুঝবো না যে তুমি কিভাবে করতে গিয়ে ভুল করেছো বা তোমার চিন্তা ভাবনাটা কেমন ছিল। সো যারা আমাদের কাছ থেকে ফার্দার সলিউশন চাইবে, সলিউশন করে দেওয়া আছে, পিডিএফ এর সলিউশন করে দেওয়া আছে, স্টিল কিছু বুঝতে না পারলে তোমার অ্যাপ্রোচটা দেখালে ভালো হয়। এটা কিন্তু শুধু প্রবলেম সেটের প্রবলেম না, যে কোনো প্রবলেম পোস্ট করার বেলাতেই প্রযোজ্য। তুমি যদি র্যান্ডম একটা প্রবলেম ধরে বলো যে ভাই এটা সলভ করে দেন, আমি তো বুঝবো না যে তুমি কিভাবে ট্রাই করে ফেল করেছো। এই জন্য অ্যাপ্রোচটা দেখানোটা জরুরি। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আগাই। প্রথম প্রবলেমটা হচ্ছে, একটা বানর উল্লম্ব খুঁটিতে 5 মিটার পার সেকেন্ড বেগে উঠছিল আর একটা কুকুর খুঁটির দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল আনুভূমিকভাবে, যেহেতু দৌড়ে যাচ্ছে। বানরের সাপেক্ষে কুকুরের বেগ কত? সিম্পল প্রশ্ন, তাহলে এই সিম্পলটা দিয়েই আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের বানর 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছিল, তাহলে উপরের দিকে আমি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড লিখে দিলাম। এটা কি? ভেলোসিটি অফ দ্য মাঙ্কি। আর ওর দিকে আনুভূমিকভাবে একটা কুকুর 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে আসছিল, তাহলে সেটা আমি কিভাবে দেখাতে পারি? এই যে এইটার ডাবল করে এখানে একটা ভেক্টর আমরা নিতে পারি, যেটার ভ্যালু হচ্ছে 10। সেটাকে আমরা ভেলোসিটি অফ দ্য ডগ বলতে পারি, কুকুরের ভেলোসিটি। আচ্ছা, ডি ছোট হাতে দেই, সমস্যা নাই। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো এখন আমাকে বের করতে হবে বানরের সাপেক্ষে কুকুরের বেগ কত। তাহলে আমরা এখন কি করব? বানরের সাপেক্ষে কুকুরের বেগ বের করতে গেলে বানরের বেগটাকে কুকুরের বেগ থেকে মাইনাস করতে হবে, অর্থাৎ এর অপোজিট ভেক্টরটা এর সাথে অ্যাড করতে হবে। তাহলে আমরা এটাকে উল্টে নিলাম, এই যে নিচের দিকে নিয়ে নিলাম। তাহলে নিচের দিকে নিল ভ্যালু কত? ভ্যালু তো 5 মিটার পার সেকেন্ড, তাই না? আর এটা হচ্ছে মাইনাস vm, বানরের বেগের অপোজিট। কুকুরের বেগটাকে আমি প্যারালাল শিফট করে তো এদিকে নিয়ে আসতে পারি, তাই না? এই যে কুকুরের বেগ, যেটা একটা ভেক্টরকে তো প্যারালাল শিফট করা যায়, তাহলে এটাকে প্যারালাল শিফট করে আমি এইখানে নিয়ে আসলাম। আর এই যে 10 মিটার পার সেকেন্ড, এই কথাটাকে একটু উপরে উঠিয়ে দেই, আমাদের ভিডি অর্থাৎ কুকুরের ভেলোসিটি যেটা, এটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখো তো মাইনাস ভিএম আর ভিডি, এই দুটো থেকে সামান্তরিক আঁকলেই এদের লব্ধি বের হয়ে যাবে। মাইনাস ভিএম আর ভিডি যোগ করা মানেই হচ্ছে ভিডি থেকে ভিএম বিয়োগ করা। তাহলে এই যে কর্ণ বা ডায়াগোনালটা আমরা পাবো, এটাই হচ্ছে বানরের সাপেক্ষে কুকুরের বেগ, ভেলোসিটি অফ দ্য ডগ উইথ রেসপেক্ট টু দি মাঙ্কি, VDM। এটাকে আমরা কি লিখতে পারি বলতো? এটাকে লিখতে পারি VDM। তাহলে এইবার এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাহলে লব্ধির ভ্যালু বের করা খুব সহজ, একদম ডিরেক্টলি আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। তাহলে VDM এটার ভ্যালু সেটা হচ্ছে √5 স্কয়ার প্লাস 10 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার, যেহেতু এদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটা করলে কত আসে? আমার হাতে ক্যালকুলেটর আছে, √5 স্কয়ার প্লাস 10 স্কয়ার করলে 5√5 আসে। 5√5 ইউনিটটা হবে মিটার পার সেকেন্ড। তাহলে এটার ভ্যালুটা বের হয়ে গেল। এখন অ্যাঙ্গেলটা কত? এটা আরো সহজ। তুমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাও, এটার নাম দাও থিটা। তাহলে আমরা এখন এই ট্রায়াঙ্গেলে চিন্তা করব, এই ত্রিভুজের মধ্যে চিন্তা করব। ট্যান থিটাকে কি লেখা যায়? লম্ব বাই ভূমি। তাহলে আমরা জাস্ট শুধু মান যদি বিবেচনা করি, তাহলে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস লিখতে পারবো এই যে এই মানটা ডিভাইডেড বাই এই মানটা, তার মানে 5/10। তাহলে থিটা ইকুয়ালস আমাদের চলে আসবে ট্যান ইনভার্স হাফ, এবং আমরা জানি ট্যান ইনভার্স হাফের ভ্যালু কত? ট্যান ইনভার্স হাফ এটার ভ্যালু হচ্ছে 26.56 ডিগ্রি, 26.56 ডিগ্রি। এটা কার সাথে? ভূমির সাথে। তাহলে তোমার উত্তর কি হবে? তোমার উত্তর হবে বানরের সাপেক্ষে কুকুরের বেগ 5√5, এই যে 5√5 মিটার পার সেকেন্ড, ভূমির সাথে 26.56 ডিগ্রি করে নিচের দিকে, ভূমির সাথে বা হরাইজন্টালের সাথে বা আমাদের যে ভূমি যেটা, এটার সাথে 26.56 ডিগ্রি করে নিচের দিকে বা ডাউনওয়ার্ড, এইভাবে তোমাকে এটা স্পষ্ট করে বলে দিতে হবে, তাহলে উত্তরটা কমপ্লিট হবে। এটা জরুরি কেন? কারণ এই যে বেগ কত বলা হয়েছে, সো বেগ তো আসলে হচ্ছে একটা ভেক্টর রাশি, তো মান দিক দুইটা বের করতে পারা উচিত।
আচ্ছা, আমরা এরপরের প্রবলেমটা দেখি। 2 নম্বর প্রবলেমটা বলা হচ্ছে যে প্রমাণ করো যে নিম্নলিখিত 3টি ভেক্টর এ বি এবং সি একটি ত্রিভুজ গঠন করতে পারে। এইটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে আমরা করব? আমরা একটু ত্রিভুজ সূত্রটা মনে করে দেখি তো। ত্রিভুজ সূত্রটা এরকম ছিল না যে একটা ত্রিভুজের পরপর 2টা বাহু একই ক্রমে যদি 2টা ভেক্টরকে নির্দেশ করে, মনে করো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে অন্য বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধিকে নির্দেশ করে। মানে হচ্ছে এই যে এই বাহুটা আর এইটা, সো এই দুইটা কোন ক্রমে? এই ক্রমে। এটা হচ্ছে একই ক্রমে হলে এটা হইতো, বিপরীত ক্রমে মানে এইটা। তাহলে পি কিউ মিলে আর হয়। তাহলে পি প্লাস কিউ, সরি, পি প্লাস আমাদের এই কিউ ইকুয়ালস আর। এটা আরে নিচে দিলে ভালো হইতো, বাকি দুইটাতে যেরকম দিছি দ্যাটস ইট। ওকে, সো এইটা হচ্ছে ত্রিভুজ বিধিতে আমরা জানতাম। সো এখন যদি হচ্ছে দুইটা ভেক্টর মিলে তৃতীয় আরেকটাকে আমরা বানাতে না পারি, বা দুইটা মিলে তৃতীয়টা সমান না হয়, তাহলে তো ত্রিভুজটা ফর্ম করতে পারবে না, তাই না? এইটাই তাহলে এখানে দেওয়া হয়েছে যে আমরা ভেক্টরগুলো দিয়ে দিয়েছি, এখন তুমি যাচাই করবে যে এটা আসলে একটা ত্রিভুজ ফর্ম করতে পারে কিনা। তাহলে এখন একটু তাকিয়ে দেখো এখানে কোনো দুইটা যোগ করে তৃতীয় একটা বানানো যায় কিনা। যেমন হচ্ছে এর সাথে এই যে 3 এর সাথে -1 যোগ করলে কত হয়? 2। সিতে কি 2 আছে? না, তার মানে এই কম্বিনেশনটা হবে না। আচ্ছা, এর সাথে সি যোগ করলে 3 4 মিলে 7, না হয় না। বি এর সাথে সি যদি যোগ করি 4 -1 3, হ্যাঁ এটা মিলে যায়। 3 -2 1, হ্যাঁ এটাও মিলে যায়। 4 হ্যাঁ -2, এটা মিলে যায়। তাহলে দেখো তো এইখানে বি ভেক্টর আর সি ভেক্টর যদি আমি যোগ করি তাহলে কত পাওয়া যায়? বি ভেক্টর আর সি ভেক্টর যোগ করলে -1 আর 4, -1 প্লাস 4 i, তারপরে হচ্ছে 3 2 j, তারপরে হচ্ছে 4 6 k, এইটা হয়। তাহলে এইটা হচ্ছে 3i প্লাস j -2k, অর্থাৎ এক্স্যাক্টলি এ ভেক্টরটা আমরা পাই। তার মানে আমরা লিখতে পারি যে এখানে বি প্লাস সি মিলে কি হচ্ছে? এ হচ্ছে। তার মানে ত্রিভুজ বিধি অনুযায়ী এরকম হবে, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, তাহলে এই দুইটা মিলে কোন ভেক্টরটাকে পাওয়া যাবে? এ ভেক্টরটাকে পাওয়া যাবে। দ্যাট মিন্স এরা একটা ত্রিভুজ গঠন করতে পারবে। তার মানে উত্তরটা হচ্ছে হ্যাঁ, যে এরা ত্রিভুজ গঠন করতে পারবে। এখানে আমরা হচ্ছে প্রুফ করে দেখিয়ে দিলাম। তো এখানে আগে পিছু তুমি কিছু কথা লিখতে পারো যে যদি এর মধ্যে যে কোনো দুইটাকে যোগ করে তৃতীয়টা পাই তাহলে এরা ত্রিভুজ গঠন করতে পারবে। তারপর হচ্ছে এইভাবে করে দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ আসলে এটা করে, প্রুফড। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার প্রবলেম। এটা সহজ একটা প্রবলেম ছিল। 3 নাম্বার একটা প্রবলেম দেখো, এটাও চমৎকার একটা প্রবলেম। ইউ বেগে একটা জাহাজ পূর্ব দিকে চলছে, অপর একটা জাহাজ প্রথমটার দিকের সাথে উত্তর দিকে থিটা কোণে আনত রেখায় 2u বেগে চলমান। প্রথম জাহাজের যাত্রীদের নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজ উত্তর পূর্ব দিকে চলছে। দেখাও যে থিটা ইকুয়ালস হাফ সাইন ইনভার্স 3/4। দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, বাট ছবিটা আঁকলে দেখবে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা বরাবরের মতোই এখন যেটা করতে চাই সেটা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু এখানে এঁকে নেই। এটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ বরাবর রেখা, এটা হচ্ছে পূর্ব পশ্চিম বরাবর রেখা। এখানে চাইলে তুমি লিখেও নিতে পারো, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এইটা আমাদের ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তো প্রথমে কি বলা? প্রথমে বলা হচ্ছে যে একটা জাহাজ ইউ বেগে পূর্ব দিকে চলমান। তাহলে ইউ বেগে পূর্ব দিকে, এইটাকে আমরা কোথায় দেখাতে পারি? এই যে এরকম করে দেখাতে পারি যে এইটুকু হচ্ছে ও ইউ বেগে পূর্ব দিকে চলমান। আরেকটা হচ্ছে এমন ভাবে চলমান, আমি যে 45 ডিগ্রি লাইনটা আগেই একটু এঁকে নেই, কারণ একটা জাহাজের কাছে আরেকটা জাহাজের গতিকে হচ্ছে মনে হচ্ছে যে পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে যাচ্ছে। তো ওই লাইনটা আগেই এঁকে নেই আমার সুবিধার জন্য, এটা পরে বুঝবে যে কেন আগে থেকে এঁকে নিয়েছি। এটা আগে এঁকে নিলে সুবিধা, জাস্ট হচ্ছে 45 ডিগ্রিটা বুঝার জন্য। এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি একটা লাইন দাও। যাই হোক, সো এখন আরেকটা জাহাজ এমন ভাবে চলছে এই ইউ এর সাথে থিটা কোণে, হ্যাঁ, এবং তার বেগের মান হচ্ছে 2u। তাহলে এই যে আমি শুধু মানটা লিখেছি এখানে, দেখো ভেক্টর সাইন দিয়ে, এটার ডাবল হবে, এই যে এতটুকু হবে, এই যে এতটুকু। সো মোটামুটি এই রকম ধরতে পারো। তো এটাকে একটু মোটা করে আঁকি আমরা। তো এই যে এরকম করে আরেকটা জাহাজ যাচ্ছে 2u বেগে। সো এদের মাঝখানে অ্যাঙ্গেল কত? এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা।
ইউ এবং 2u এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো ওর কাছে মনে হচ্ছে ওইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইস্টের সাথে নর্থে যাচ্ছে। এই যেটা এখানে লেখা, দ্বিতীয় যাচ্ছে উত্তর পূর্ব দিকে চলছে। উত্তর পূর্ব মানে কি? উত্তর আর পূর্বের ঠিক মাঝখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এইটা আমরা কিভাবে যেন বের করতাম? আমরা যেটা করতাম সেটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তারটাকে উল্টে দিতে হয়। তো প্রথম জাহাজ দ্বিতীয়টাকে এইভাবে যেতে দেখে, তাহলে প্রথম জাহাজেরটাকে উল্টে দেই, প্রথম জাহাজেরটাকে উল্টে দিলাম। সো এইটার সাথে এই 2u অ্যাড করলে আমাদের কি পাওয়া উচিত? আপেক্ষিক বেগটা পাওয়া উচিত, যেটা হচ্ছে এই 45 ডিগ্রিতে আছে। তাহলে এই যে সামান্তরিকটা এরকম, সামান্তরিকটা এরকম, আমি অন্য কালার ইউজ করি, নীল কালারটা ইউজ করি। এই যে সামান্তরিকটা হচ্ছে এরকম, এই যে এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের সামান্তরিক। এখন এইখানে অ্যাঙ্গেলগুলো তুমি সব ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারো কিনা, এটাই হচ্ছে ম্যাটার। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে হচ্ছে 45 যেটা সেটাকে চিহ্নিত করে দেই। এই যে এই পুরাটা 45, এই যে এইটুকু 45, কারণ লব্ধি বেগটা কোন দিকে? এই যে এই বরাবর, যেটাকে সে আপেক্ষিক বেগ হিসাবে দেখে। কার কার লব্ধি বেগ? 2u আর -u এর। তাহলে এটা দিয়ে কি বোঝায়? প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ এই বরাবর। তো এটাই 45, উত্তর পূর্ব দিক বরাবর বলা হচ্ছে। তাই যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 মাইনাস থিটা। ওকে, ভালো কথা। এই অ্যাঙ্গেলটা কত কেউ কি বলতে পারবা? হ্যাঁ, এইটা আর এটা সমান্তরাল, কারণ এটাও তো ইউ, এই যে বিপরীত বাহু, এটা ইউ, এটা ইউ, এটা ইউ, সো এটা ইউ। তাহলে এইটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এটা থিটা হলে এটাও কি হবে? এটাও থিটাই হবে। তাহলে শুধু এই জিনিসটাকে আমরা আলাদা করে যদি আঁকি, এই ত্রিভুজটাকে আমরা নিচে একটু আলাদা করে আঁকবো। এই যে এইটুকু হচ্ছে এরকম, এইটা হচ্ছে ইউ এর সমান, আর এইটা হচ্ছে আমাদের 2u এর সমান। জাস্ট ভেজাল থেকে বের করার জন্য এটাকে আলাদা করে আঁকলাম। এই বাহুটার মান কত? 2u। এই বাহুটার মান কত? u। এই অ্যাঙ্গেলটা কত? 45 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কত থাকবে? এইটা, এই যে এখানে যে একটা অ্যাঙ্গেল বাকি রয়ে গেল, এইটা কত থাকবে? সহজ হিসাব। এই যে দেখো এই অ্যাঙ্গেলটা কত? এই যে এইটা, এই পাশে তো 45, টোটাল অ্যাঙ্গেল 180। তাহলে এই অ্যাঙ্গেল যত, এই অ্যাঙ্গেলটাও তত। তাহলে এখানে 45, টোটালটা 180, তাহলে এইটা হবে 180 মাইনাস 45। ওকে, তাহলে এইটাও আমরা পেয়ে গেলাম, 180 মাইনাস 45। সো এই ট্রায়াঙ্গেলটাকে জাস্ট আলাদা করে এখানে আঁকা। তাহলে এইখানে এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো সবগুলো আমরা জানি। এখন আমরা ওই যে সাইন রুল শিখেছিলাম, সেই সাইন রুলটা এখানে অ্যাপ্লাই করি। সাইন রুল অনুযায়ী যে কোনো বাহু, যেমন এখানে হচ্ছে ইউ এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এইটা, ওই যে 45 মাইনাস থিটা। তাহলে ইউ ডিভাইডেড বাই সাইন 45 মাইনাস থিটা, এই অনুপাতটা যা হবে আরেকটা বাহুর বেলায়ও, মনে করো এই বাহুটা, এটা 2u এর অপোজিট অ্যাঙ্গেল কত? 180 মাইনাস 45। তাহলে 2u ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস 45, এই অনুপাতটা একই হবে। এটা হচ্ছে নিয়ম, এটাই সাইন রুল। তাহলে এখানে অ্যাঙ্গেলগুলো কিভাবে বের করলাম তোমরা পরে এটা রিওয়াইন্ড করে খুব কেয়ারফুলি এটা আবার দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। তাহলে এইবার এইখান থেকে আমরা কাজ শুরু করি। একটা জিনিস দেখো, দুই পাশে আমাদের ইউ কেটে যাবে। ওকে, তাহলে এখানে ইউ এর জায়গায় 1, এখানে হচ্ছে 2u এর জায়গায় 2 হবে। সাইন 45 মাইনাস থিটা আমরা রেখে দিলাম। একটা তো জিনিস তোমরা জানো যে সাইন 180 মাইনাস থিটা আর সাইন থিটা দুইটার ভ্যালু সমান। তাহলে সাইন 180 মাইনাস 45 না লিখে আমরা এখানে সাইন 45 লিখতে পারি, তাতে কোনো সমস্যা নাই। এইবার দেখো, তাহলে সাইন 45 ইন্টু 1 ইকুয়ালস হচ্ছে সাইন 45 মাইনাস থিটা ইন্টু 2। এটাকে এই পাশে আমরা নিয়ে আসতে পারি। তার মানে আমি দেখো তো এই জিনিসটা লিখতে পারি কিনা, সাইন 45 মাইনাস থিটা ইকুয়ালস, এটা এই পাশে যাবে, এটা এই পাশে যাবে, তার মানে হচ্ছে সাইন 45 ডিভাইডেড বাই 2। এখন সাইন 45 ডিভাইডেড বাই 2 লিখলে আসলে কত আসবে? সাইন 45 ডিভাইডেড বাই 2, এটা আসলে আসবে হচ্ছে √2/4, √2/4। এইখানে তোমরা হচ্ছে ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা শিখবে, সাইন a মাইনাস বি, সেটা হচ্ছে সাইন a cos b মাইনাস cos a সাইন b। এই ফর্মুলাটা তোমরা শিখবে, তো এটাই আমি ডিরেক্টলি এখানে লিখে দিলাম, সাইন a cos b
মাইনাস কস এ সাইন বি, এটা লেখা যায়। তাহলে এইটা ইকুয়ালস হচ্ছে আমাদের √2/4। এখন এখানে একটা জিনিস দেখো তো, সাইন 45 আর কজ 45 এই দুইটার ভ্যালু তো সেম, এটা আমরা জানি। তাহলে সাইন 45 বা কজ 45 দুইটারই ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে 1/√2 আমরা এখানে কমন নিতে পারি। 1/√2 কমন নিলাম। 1/√2 কমন নিলে কি আসবে? 1/√2 কমন নিলে কমন তো 1/√2 কমন নিলে এখানে থাকবে শুধুই cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস √2/4। আচ্ছা, এই √2 কে এখানে নিলে 2 হয়ে যায়, 2/4 তো হাফ হয়ে যায়। হাফ যদি হয়ে যায় তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা। এখানে আমি একটু জায়গা করে নিচ্ছি, এখানে আমি একটু জায়গা করে নেই, এটাকে একটু ছোট করে এই পাশে আনলাম। আশা করি স্টিল তোমরা পড়তে পারবে, সমস্যা হবে না। সো এখানে আমি লিখতে পারবো cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস হাফ। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমরা এটাকে ব্র্যাকেট দেই, এটাকে স্কোয়ার দিয়ে দিই। তাহলে এটাকেও কি দিয়ে দিতে হবে? স্কোয়ার দিয়ে দিতে হবে। একটা লাইন স্কিপ করলাম আর কি, আমি আবার এটা লিখতে পারতাম, বাট ডাজেন্ট ম্যাটার। তাহলে এইখান থেকে স্টার্ট করি আমরা। cos থিটা মাইনাস সাইন থিটাকে হোল স্কোয়ার করলে কি হবে? হবে হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা cos থিটা ইকুয়ালস, এই যে এইটাকে এখানে স্কোয়ার করেছি, হাফকে স্কোয়ার করলে কত হয়? 1/4। এখন cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো 1, এটা তোমরা আগে থেকেই জানো। তাহলে মাইনাস এইটাও ত্রিকোণমিতির আরেকটা সূত্র, 2 সাইন থিটা cos থিটা, এটাকে হচ্ছে সাইন 2 থিটা লেখা যায়। তাহলে আমি এটাকে লিখবো হচ্ছে সাইন 2 থিটা ইকুয়ালস এখানে 1/4। তাহলে এইবার এটাকে ওদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে আসি। তাহলে আমাদের সাইন 2 থিটা ইকুয়ালস 1 মাইনাস 1/4, মানে 3/4 হবে আর কি। তাহলে এখন তুমি বলো 2 থিটাকে আমি কি লিখতে পারি? 2 থিটাকে আমি লিখতে পারি সাইন ইনভার্স 3/4। তাহলে সেক্ষেত্রে থিটাকে আমি লিখতে পারি হাফ সাইন ইনভার্স 3/4। তার মানে এটা না পুরোপুরি আসলে ত্রিকোণমিতির একটা প্রবলেম। সো এটাকেই আমরা আপেক্ষিক বেগের মধ্যে নিয়ে এসেছি। এখানে আমাদেরকে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে, সেটা হচ্ছে সাইন a মাইনাস বি ইকুয়ালস সাইন a cos b মাইনাস cos a sin b, এইটা। আর আরেকটা হচ্ছে 2 সাইন থিটা cos থিটা ইকুয়ালস সাইন 2 থিটা, এই দুইটা। তো এই দুইটা ফর্মুলাই তোমরা ত্রিকোণমিতিতে শিখবে, কিন্তু এগুলা ফিজিক্সে অনেক কাজে লাগে দেখে এখানে নিয়ে আসলাম। সো এটা দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। সো হাফ সাইন ইনভার্স 3/4 এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছিল। সো এটাই আমরা বের করলাম। তো তাহলে চলো আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা হচ্ছে পশ্চিম দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একজন লোকের কাছে মনে হয় বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে। নৌকাটির বেগ, মানে লোকটা নৌকায় ছিল আর কি, নৌকাটির বেগ দ্বিগুণ করলে তার কাছে মনে হয় বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগের মান ও দিক নির্ণয় করো। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এক্স্যাক্টলি সেম কাজটাই আগে করব। দ্যাট মিনস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু এঁকে নিব। তাহলে এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি এঁকে নিলাম। তাহলে এটা আমাদের নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। এখন একটা কাজ করি, আমরা আইজে কে ইউজ করতে চাই, তাহলে ডিরেকশন ডিফাইন করে নেই। তাহলে এইটাকে আমরা এক্স অক্ষ যদি ধরি, তাহলে এই দিক বরাবর একক ভেক্টর হচ্ছে আই, তাহলে বিপরীত দিকে কি হবে? মাইনাস আই। আর এটাকে যদি আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরি আমাদের, তাহলে এই দিকে একক ভেক্টর হবে হচ্ছে জে। তাহলে উল্টা দিকে অর্থাৎ দক্ষিণ দিকে একক ভেক্টর কি হবে? মাইনাস জে। তাহলে এইটার রেসপেক্টে আমরা প্রবলেমটা সলভ করব। ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে যে বায়ুর বেগের মান ও দিক নির্ণয় করো, ভেলোসিটি অফ উইন্ড। তাহলে ভেলোসিটি অফ উইন্ড যেটা ডাব্লিউ, এইটাকে আমরা এইভাবে চিন্তা করি, উইন্ডের এক্স উপাংশ আর হচ্ছে উইন্ডের ওয়াই উপাংশ, এইভাবে চিন্তা করি। তাহলে প্রথমে পথচারীর যে বেগ ছিল p1, এইটা কি ছিল? পথচারী তো না, নৌকায় আরোহী। 5 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একজন লোকের কাছে পশ্চিম দিকে 5 কিলোমিটার বেগে কাছে মনে হয় বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে পশ্চিম দিকে 5, পশ্চিম কোনটা? এইটা। তাহলে এটা কি? মাইনাস আই এর দিকে। তাহলে মাইনাস আই, তাহলে হচ্ছে -5i, এটাই হচ্ছে ওর প্রথমে বেগ। তাহলে ওর কাছে বাতাসকে কোন দিকে প্রবাহিত হচ্ছে বলে মনে হবে?
তাহলে ওর সাপেক্ষে বাতাসের বেগ, আমরা জানি ওর সাপেক্ষে বাতাসের বেগ মানে ওর বেগটাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম কেসে w মাইনাস p1 এটা কত আসে, তাহলে wx এখান থেকে বিয়োগ করব x কম্পোনেন্ট, তো -5 কে বিয়োগ করা মানে কি 5 যোগ করা এই, আর wy থেকে কি কিছু বিয়োগ করতে হবে, ওর কি কোনো y কম্পোনেন্ট ছিল না, ছিল না, তাহলে কিন্তু লাগবে না, তাহলে wy জে, কথা শেষ। এখন এইখান থেকে ওর কাছে কি মনে হচ্ছে জানো, ওর কাছে মনে হচ্ছে যে বাতাসটা দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। দক্ষিণ দিক থেকে মানে কি, এই যে এইভাবে প্রবাহিত হয় বলে মনে হয়, তাহলে দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়, তার মানে এই পূর্ব পশ্চিমে ওর কোনো কম্পোনেন্ট নাই, তার মানে এক্স কম্পোনেন্ট নাই, তাহলে এক্স কম্পোনেন্ট নাই মানে কি এক্স কম্পোনেন্টটা 0, তার মানে প্রথম এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো wx প্লাস 5 ইকুয়ালস 0, দ্যাট মিনস wx এর ভ্যালু হচ্ছে -5 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা পার্ট কিন্তু আমাদের সলভ হয়ে গেল। এইবার এটা আমরা হচ্ছে একটু রেখে দেই, এই জিনিসটাকে আমরা একটু রেখে দেই, এই যে একটু ছোট করে নিলাম, জায়গা করে নিলাম, এই পাশে একটু রেখে দেই, এটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। সো এখন আমরা সেকেন্ড স্টেপটা করার চেষ্টা করব। তো সেকেন্ড স্টেপটা করার জন্য আমরা একটা লাইন আগে এখানে লিখে নেই। সেকেন্ড স্টেপে ও কি হচ্ছে, ও হচ্ছে নৌকাটির বেগ দ্বিগুণ করলে, তার মানে ও কি ডিরেকশন কিছু চেঞ্জ করেছে, না করে নাই, তাহলে p2 যে আমি লিখবো, p2 হচ্ছে -5i না হয়ে -10i, এইটাই। তাহলে সেকেন্ড কেসে ওর সাপেক্ষে বাতাসের বেগ কি হবে, w মাইনাস p2, তাহলে w মাইনাস p2 করলে আমরা কি পাই, wx, এখান থেকে ওর যে x কম্পোনেন্ট সেটা বাদ দিব, -10 বিয়োগ করা মানে 10 যোগ করা, এইটা i, আর হচ্ছে এইটা এরকমই থাকবে কারণ ওই লোকের বা নৌকার কোনো y কম্পোনেন্ট ছিল না। এইবার এখন তুমি একটু চিন্তা করে দেখো যে এইটা কোন দিকে মনে হচ্ছে, ও বলেছে যে এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে মনে হয়, এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে মনে হয়, তাহলে হচ্ছে এই ডিরেকশনে মনে হবে ওর কাছে বাতাসটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 45, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা 45 হওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে এই যে এইটার y কম্পোনেন্ট আর x কম্পোনেন্ট হচ্ছে অনুপাত করলে আমরা tan 45 পাবো, তাই তো? তাহলে হচ্ছে wy ডিভাইডেড বাই wx প্লাস 10 ইকুয়ালস tan 45 বা 1, তাহলে wy ইকুয়ালস wx প্লাস 10, wx এর ভ্যালু কত, wx এর ভ্যালু হচ্ছে -5, আর এটার সাথে যোগ করব কত 10, তাহলে কত আসবে 5, তাহলে wy ইকুয়ালস হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন বাতাসের বেগের মান ও দিক নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে এই যে এখন তোমার জন্য বাকি কাজটুকু আমি রেখে দিলাম, wx এবং wy এখানে বসাও, বসিয়ে এই ভেক্টরটার মান বের করো এবং দিক বের করো, এইটুকু তো তোমরা সবাই পারো, তাহলে এইটুকু বাকিটুকু তোমার জন্য রেখে দিলাম, এইটুকু তুমি করে ফেলো। তাহলে আশা করি আমাদের 4 নাম্বার প্রবলেমটা তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? কোনো জায়গায় অস্পষ্ট লাগলে ওই জায়গায় আবার একটু রিওয়াইন্ড করে দেখো, অসুবিধা নেই। তাহলে গেল আমাদের 4 নাম্বার প্রবলেম। 5 নাম্বার প্রবলেমটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। পুলিশ গাড়িতে চড়ে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চোরকে ধাওয়া করলো। চোরের মোটরসাইকেল আবার 192 কিলোমিটার পার আওয়ার গতিতে গতিশীল। পুলিশ হচ্ছে 150 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লে তা মোটরসাইকেলটিকে কত বেগে আঘাত করবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা আমরা খুব সিম্পলি ছবি এঁকেও করে ফেলতে পারি, আবার ভেক্টরের মতো যোগ বিয়োগ করেও করতে পারি, দেখা যাক কি হয়। তো মনে করো হচ্ছে এটা হচ্ছে পুলিশের গাড়ি, এটা হচ্ছে পুলিশের গাড়ি, পুলিশ হচ্ছে এই গাড়ি থেকে হাত বাড়িয়ে মনে করো হচ্ছে গুলি করবে, এই যে এখানে পিস্তল, এই যে পিস্তল, অনেক বড় অপরাধী নিশ্চয়ই, নাহলে হচ্ছে একদম ঠাস করে গুলি করে দিবে কেন। সো পুলিশ হাত বাড়িয়ে গুলি করবে, আর এদিকে হচ্ছে চোর, চোর হচ্ছে মোটরসাইকেলে যাচ্ছে, মনে করো এই যে হেলমেট টেলমেট পরা, চোর হলেও সেফটির তো দরকার আছে, তাই না? সো এই যে মোটরসাইকেল, হচ্ছে মোটরসাইকেলে করে যাচ্ছে। সো এখন দেখি কিভাবে আমরা পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। বলা হচ্ছে যে পুলিশ গাড়িতে চড়ে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে এই যে পুলিশের যে বেগ, ভেলোসিটি অফ পুলিশ, এটা হচ্ছে 30
কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এই 30 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হয়? 30 ইন্টু 5 ডিভাইডেড বাই 18, তাহলে হচ্ছে 8.33 বা 25/3 মিটার পার সেকেন্ড। আর এই যে চোর কোথায়? চোর হচ্ছে 192 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ভেলোসিটি অফ দ্য থিফ 192 কিলোমিটার পার আওয়ার। তাহলে 192 ইন্টু 5 ডিভাইডেড বাই 18, তাহলে হচ্ছে 53.33 বা 160/3 160/3 মিটার পার সেকেন্ড। এখন পুলিশ যে এখান থেকে গুলি করলো, এই পুলিশ হচ্ছে 150 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়ে। মানে পুলিশ এই যে গাড়িতে বসে দেখতে পাচ্ছে ওর যে ভেলোসিটি অফ বুলেট এটা হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। এখন এটা কে দেখলো? এটা তো পুলিশ হচ্ছে 150 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লো। তাহলে তুমি আমি যদি রাস্তায় দাঁড়ায় থাকি, এই যে এখানে যদি দাঁড়ায় থাকি, আমরা কি দেখব? আমরা দেখব অলরেডি একটা গাড়ি যাচ্ছে 25/3 মিটার পার সেকেন্ড বেগে, সেইখান থেকে হচ্ছে 150 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছোড়া হচ্ছে। তাহলে এই গুলির অ্যাকচুয়াল বেগটা কত? অ্যাকচুয়াল বেগ মানে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে থেকে কত দেখব। ও, এটা তাহলে তো হচ্ছে ভিবি লেখা ভুল। এটা কিন্তু ভিবি লিখতে পারবো না, এটা তো পুলিশ দেখলো, তাই না? এই দেখো আমিও ভুল করে ফেলছি। এটা হচ্ছে পুলিশ দেখলো, এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য বুলেট উইথ রেসপেক্ট টু দ্য পুলিশ। মানে হচ্ছে বুলেটের বেগ কার সাপেক্ষে? পুলিশের সাপেক্ষে। তাহলে হচ্ছে ভি বুলেট মাইনাস ভি পুলিশ, এইটা হচ্ছে এইটা। তাহলে ভিপি জানি, ভিবি মাইনাস ভিপি জানি, তাহলে এখান থেকে বুলেটের বেগ তো বের করাই যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে বুলেটের বেগ বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের ভিপি জানা আছে আর হচ্ছে এটা জানা আছে, তাহলে এইটা আর এটা যোগ করে দিলেই হয়ে যাবে না? দেখো তো, ভিবি মাইনাস ভিপি, এইটার সাথে যদি আমি ভিপি অ্যাড করি তাহলে মাইনাস ভিপি প্লাস ভিপি কেটে যাবে, আমরা হচ্ছে বুলেটের ভেলোসিটি পেয়ে যাব। তাহলে একই দিকে যেহেতু নরমালি যোগ করা যাবে, 150 আর 25/3 যোগ করলে কত হয়? 150 আর 25/3 যোগ করলে 158.33 হয়। 158.33 মিটার পার সেকেন্ড হয়। তার মানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা এই ভেলোসিটিটা দেখব যে বুলেট এই ভেলোসিটিতে যাচ্ছে, আর অলরেডি চোর তো এই ভেলোসিটিতে যাচ্ছেই। এখন চোরের সাপেক্ষে বুলেটের ভেলোসিটি কত, সেই বেগেই হচ্ছে বুলেট চোরকে আঘাত করবে। তার মানে আমাদের বের করতে হবে চোরের সাপেক্ষে বুলেটের ভেলোসিটি। চোরের সাপেক্ষে মানে কি? তাহলে হচ্ছে ভিটিকেই মাইনাস করতে হবে কার থেকে? বুলেট থেকে। এইটাই হচ্ছে সেই বেগ যে বেগে বুলেটটা চোরকে আঘাত করবে। তো একই দিকেই তো আছে, তাহলে ভিবি হচ্ছে আমাদের 158.33 আর চোরেরটা হচ্ছে 160/3। অ্যান্সারটা পাবো আমরা মিটার পার সেকেন্ডে। তাহলে দেখি তো কত আসে। এখান থেকে হচ্ছে 160/3 বিয়োগ করলে 105 আসে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 105 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে বুলেটটা চোরকে 105 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে যেহেতু সব একই দিকে ছিল, যোগ বিয়োগ করা খুব সহজ, মানে আমাকে ভেক্টর যোগ বিয়োগ করে ওই যে উত্তর দক্ষিণ দিক ওই জিনিসটা করতে হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস যেটা বোঝা গেল, পুলিশের গাড়ির ভেলোসিটি আসলে অনেক কম, মাত্র 30। চোরেরটা মনে হয় আপডেটেড মোটরসাইকেল, একেবারে 192 কিলোমিটার পার আওয়ার। এটা তো হওয়া উচিত না আসলে। তাহলে পুলিশ কেমনে ধরবে? আচ্ছা, গুলি করে ধরবে আর কি। তাহলে এবার 6 নাম্বারটাতে আসি। এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো, দুইটা বস্তু একে অপরের দিকে সমদ্রুতিতে এগিয়ে যাওয়ার সময় তারা প্রতি সেকেন্ডে 4 মিটার কাছাকাছি আসে। আবার যদি তারা একই দিকে আদি গতিতে যায় তবে তারা প্রতি 10 সেকেন্ডে 4 মিটার কাছাকাছি আসে। তো দুইটা বস্তুর গতি কত হবে? তো এখন আমরা সিচুয়েশন কল্পনা করে নেই একটু। মনে করো এটা হচ্ছে আমাদের বস্তু এ, এইটা এদিকে যেই বেগে যাচ্ছে সেটার মান হচ্ছে VA। আর আরেকটা বস্তু, এটা মনে করো বস্তু বি, এটা ওর দিকে যখন এগিয়ে আসে, মানে একটা আরেকটার দিকে এগিয়ে আসে সমদ্রুতিতে এগিয়ে যাওয়ার সময় একে অপরের দিকে, তখন হচ্ছে ওর এই বেগের মানটা আমরা লিখে দিলাম VB। এটা কিন্তু মান, মানে জাস্ট দ্রুতিটা বুঝাচ্ছে, এই জন্য ভেক্টর সাইন দেই নাই। সো ও এই বেগে যাচ্ছে, ও এই বেগে যাচ্ছে। এখন এখানে একটু কনসিডার করে নেই যে VA টা হচ্ছে বড়। তুমি উল্টাটাও ধরতে পারতো, তাতেও সমস্যা ছিল না, সলভ করা যেত। সো আমি ধরে নিলাম VA গ্রেটার দেন VB। তাহলে এখন এই মুহূর্তে ওদের প্রতি সেকেন্ডে গ্যাপটা কমবে কত করে?
প্রতি সেকেন্ডে ওদের যে গ্যাপ এটা কমবে কত করে, ভিএ প্লাস ভিবি করে না এক সেকেন্ডে। তাহলে এক সেকেন্ডে ওদের মাঝে গ্যাপটা যেটা কমবে সেটাই তো আপেক্ষিক বেগ। তাহলে এইবার এখান থেকে আমরা পেলাম ভিএ। আসলে হচ্ছে আপেক্ষিক বেগ বের করার নিয়ম কি, আমরা যদি বি এর সাপেক্ষে এর বেগ বের করতে চাই তাহলে হচ্ছে এর বেগ থেকে বি এর বেগ বিয়োগ করা উচিত। তো ভিবি তো উল্টা দিকে, তাহলে উল্টা দিকে মানে কি, আমরা যদি ভেক্টর সাইন দিতাম তাহলে হচ্ছে এটাকে মাইনাস ভিবি লিখতে হতো। তাহলে ভিএ থেকে মাইনাস ভিবি অ্যাড করা মানে আসলে হচ্ছে ভিএ আর ভিবি কে যোগ করা, তাই তো। সো প্রতি সেকেন্ডে ওদের গ্যাপ কমবে কত করে, ভিএ প্লাস ভিবি করে কমবে। তাহলে এখানে যেহেতু একই দিক বরাবর ভেক্টর সাইন না দিলেও আমার সমস্যা নাই, ভিএ প্লাস ভিবি এই ভ্যালুটা হচ্ছে ওই যে প্রতি সেকেন্ডে 4 মিটার করে তারা কাছাকাছি আসে, তাহলে এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, এইটুকু আমরা পেলাম। এইবার চিন্তা করো ও যদি হচ্ছে এইভাবে যায়, ও এগিয়ে যাচ্ছে ভিএ ভেলোসিটিতে আর ও হচ্ছে এই দিকে যাচ্ছে ভিবি ভেলোসিটিতে, তাহলে এটা তো বড় এটা ছোট, তাহলে স্টিল ও কাছাকাছি আসবে, ওদের মধ্যে দূরত্ব কমবে, কিন্তু দূরত্ব কমবে বলা আছে হচ্ছে 10 সেকেন্ডে 4 মিটার। 10 সেকেন্ডে 4 মিটার মানে কি 4/10 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে এটার সাপেক্ষে এটার বেগটা কত, তাহলে এই ক্ষেত্রে যদি এটার সাপেক্ষে এটার বেগ বের করতে চাই তাহলে এটার বেগ থেকে এটার বেগটাকে বিয়োগ করতে হবে। তো এইবার হচ্ছে ভিএ মাইনাস ভিবি, ভিবি তো ওই দিকেই, তাহলে এটা পজিটিভ, তাহলে এটা বিয়োগ করলে জাস্ট এখানে এই মাইনাস সাইনটা আসবে, বিয়োগের যে মাইনাস সাইনটা সেইটার হচ্ছে ভ্যালু এত। এখন এই দুটো তো একই লাইন বরাবর, এই জন্য আমাকে ঝামেলা করতে হবে না। তার মানে আমি ডিরেক্টলি ভিএ আর ভিবি এর বিয়োগফল হিসেবে লিখতে পারবো এই 0.4। এখন দেখো দুইটার যোগফল তোমার জানা, বিয়োগফলও তোমার জানা, তাহলে তুমি কি করবে, যদি এইটা আর এটা এই দুটো যোগ করো তাহলে এখান থেকে পাবে না, এই যে এটা 1 এইটা হচ্ছে আমাদের 2, তাহলে 1 আর 2 যোগ করলে আমরা কি পাবো, 1 আর 2 যোগ করলে পাবো টুয়াইস ভিএ ইকুয়ালস 4.4। তাহলে ভিএ ইকুয়ালস কত পাবো, 2 দিয়ে ভাগ করো 2.2। তাহলে ভিএ জানি, তাহলে ভিবি তো বের করাই যাবে তাই না, তাহলে ভিএ হচ্ছে আমাদের 2.2, তাহলে 4 থেকে এই 2.2 বাদ দিলে ভিবি পাওয়া যাবে। তাহলে ভিবি এটার ভ্যালুটা কত, 4 থেকে 2.2 বাদ দিলাম 1.8। ব্যাস, তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আবার একটু রিওয়াইন্ড করে দেখবে। এটা হচ্ছে P6। এইবার পরের প্রবলেমটা দেখি। একটা ভেক্টর এ কে অতি ক্ষুদ্র ডি থিটা কোণে ঘোরানো হলো। আচ্ছা এখানে প্রশ্নটা একটু ঝামেলা আসছে, ডেল্টা এ, এই যে ডেল্টা এ এর মান কত, মানে এর চেঞ্জ কতটুকু হবে। সো তুমি একটু দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, সো এটাকে আমরা একটা অ্যাঙ্গেলে ঘুরাবো, এই পয়েন্টটা ঠিক রেখে মাথাটা ঘুরাই দিব, মনে করো এইখানে নিব, তাহলে হচ্ছে জিনিসটা কেমন হবে, এই যে এরকম হবে আর কি। তো এই অ্যাঙ্গেলটা, এইটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ডি থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিচ্ছি ডি থিটা। তো অতি ক্ষুদ্র ডি থিটা, অতি ক্ষুদ্র মানে কি, অতি ক্ষুদ্র ডি থিটা হচ্ছে টেন্ডস টু জিরো কথাটার মানে তোমরা মেবি শুনেছো বা ম্যাথে হয়তো সামনেই দেখবে, মানে জিরোর খুবই 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 কাছাকাছি, বাট এক্স্যাক্টলি জিরো না, জিরো হতে জাস্ট এমন একটু বাকি যেটা ধরা ছোঁয়ার বাইরে। সো পুরোপুরি জিরো না, কিন্তু জিরোর যথেষ্ট কাছে। সো এইবার এখান থেকে তুমি একটু চিন্তা করো, এটা যদি আমাদের এ ভেক্টরটা হয়, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এই রেখাটার মান কত, এ, এইটাকেই তো আমি ঘুরিয়েছি, তাহলে এই রেখাটারও মান কত, এ। তাহলে এটাকে আমরা হচ্ছে প্রথমে নাম দিলাম, এটা আমাদের এ ভেক্টর, যখন ঘুরিয়ে ফেলেছি তখন এটার নাম দিলাম হচ্ছে এ প্রাইম, কারণ ঘুরিয়ে ফেলেছি সামান্য একটু। তো এইখানে একটা বৃত্তচাপ তৈরি হয় না, এই মাথাটা একটা বৃত্তচাপ তৈরি করে। তো বৃত্তচাপের দৈর্ঘ্য তোমরা হচ্ছে আগেই বের করতে শিখেছিলে, হ্যাঁ তোমরা এটা আগে থেকে জানতে যে রেডিয়াস ইনটু অ্যাঙ্গেল গুণ করলে আমরা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য পাই, আর্ক লেংথে, যেটা S ইকুয়ালস আর থিটা, একটা ফর্মুলা ছিল না। তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে এই যে এই ব্যাসার্ধ যেটা এ, এটার মান এবং অ্যাঙ্গেল, তাহলে এ ডি থিটা, এটাই হচ্ছে এটার লেংথ। এখন ডি থিটা এখানে আমি অনেক বড় করে এঁকেছি, ডি থিটা কিন্তু আমি এখানে বলেছি শূন্যের কাছাকাছি, তার মানে এটাকে যত তুমি ছোট করবে
এই বৃত্তচাপটা ছোট হতে 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 জিরোর কাছাকাছি চলে আসবে, তখন তো এটাকে একটা স্ট্রেট লাইন বলা যাবে, তাই না? যখন এটা প্রায় ছোট হয়ে শূন্যের কাছাকাছি চলে আসবে তখন এটাকে আর্ক বা বৃত্তচাপ মনে না হয়ে কিসের মতো মনে হবে? একটা হচ্ছে ছোট্ট সরল রেখার মতো কিন্তু মনে হবে। তো সেই ক্ষেত্রে আমি পাশে একটা আলাদা করে ছবি আঁকি। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এ প্রাইম, তাহলে এই যে এটা হচ্ছে ডেল্টা এ যদি আমি ধরি, তাহলে হচ্ছে এ প্লাস ডেল্টা এ ইকুয়ালস এ প্রাইম। তার মানে হচ্ছে এ প্রাইম মাইনাস এ ইকুয়ালস ডেল্টা এ, তাই না? তার মানে এ প্রাইম থেকে এ বিয়োগ করলে ডেল্টা এ, তাহলে এটাই হচ্ছে এ ভেক্টরের পরিবর্তন ডেল্টা এ, এই যে এইটুকুই। তাহলে এই এ ডেল থিটা এটাই তোমার অ্যান্সার। সো এইটুকুই হচ্ছে তোমার অ্যান্সার, এই ভেক্টরটা, যে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এখন সত্যি কথা হচ্ছে যে ডেল থিটার মান তো শূন্যের কাছাকাছি, তাহলে এ এর মান যাই হোক না কেন এই পুরাটার ভ্যালু আসলে কিসের কাছাকাছি আসবে? শূন্যের কাছাকাছি, অর্থাৎ টেন্ডস টু জিরো আসবে। তার মানে হচ্ছে তেমন একটা আসলে পরিবর্তন হয় না। এটা জাস্ট একটা জায়গায় এই প্রশ্নটা এসেছিল, ইন্টারেস্টিং লাগলো, এই জন্য হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, সো পরের প্রবলেমে যাই। ভূমির সাপেক্ষে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পড়ছে। ছাদহীন গাড়িতে করে বখতিয়ার উল্লম্বের সাথে 25 ডিগ্রি কোণে ছাতা ধরে আছে। বখতিয়ার ইউসাকে আরেকটি ছাদহীন গাড়িতে বিপরীত দিক থেকে 12 মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখলো। ইউসা কত কোণে ছাতা ধরে থাকবে? চমৎকার একটা প্রশ্ন। তাহলে প্রথমটা একটু ডিল করি। প্রথমে হচ্ছে ভূমির সাপেক্ষে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পড়ে, তাহলে এটা আমাদের আনুভূমিক লাইন, এটা হচ্ছে আমাদের উল্লম্ব লাইন। তো এখানে বলা হচ্ছে যে ভূমির সাপেক্ষে বৃষ্টি উল্লম্বভাবে বা উপর থেকে নিচের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ে, আর স্বাধীন গাড়িতে করে বখতিয়ার উল্লম্বের সাথে 25 ডিগ্রি কোণে ছাতা ধরে আছে। তার মানে আমরা যদি বখতিয়ারের ভেলোসিটি নেই, হ্যাঁ এখানে ভেলোসিটি অফ বখতিয়ার এটা যদি নেই, ওর সাপেক্ষে বৃষ্টির বেগ কত, এটাকে উল্টায় দিতে হবে। তাহলে এটাকে উল্টায় দিলাম, এই যে এটাকে উল্টায় দিলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিবি। তাহলে মাইনাস ভিবির সাথে বৃষ্টির ভেলোসিটি যদি অ্যাড করি তাহলে সেটাই বখতিয়ারের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে বখতিয়ারের সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে এইটা। তো সে উল্লম্বের সাথে 25 ডিগ্রি কোণে ছাতা ধরে, এই যে সে এই অ্যাঙ্গেলে ছাতা ধরছে। তো এটা যদি হয় তাহলে এই মানটুকু কত? এই মানটুকু এইটাই না, ভিবি। তাহলে তুমি এখান থেকে ক্লিয়ারলি কি লিখতে পারবা? tan 25 ইকুয়ালস লম্ব বাই ভূমি, এই 25 সাপেক্ষে এটা লম্ব, তাহলে ভিবি বাই 10। তাহলে এখান থেকে ভিবি এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে ভিবি এর ভ্যালুটা আমরা বের করে ফেলি। তাহলে ভিবি হচ্ছে tan 25 ইন্টু 10, tan 25 ইন্টু 10, 4.66। ভিবি ইকুয়ালস 4.66 মিটার পার সেকেন্ড। এখন এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, ইউসা উল্টা দিক থেকে আসতেছে। বখতিয়ারের সাপেক্ষে ইউসার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। কার সাপেক্ষে? বখতিয়ারের সাপেক্ষে ইউসার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ও বিপরীত দিকে যেতে দেখতেছে। তার মানে বখতিয়ার যদি এদিকে যায় তাহলে ইউসাকে ও হচ্ছে এদিকে আসতে দেখতেছে, তাই না? ইউসাকে এদিকে আসতে দেখতেছে। তাহলে এটা ভিবি, এটা ভিইউ, এটা বখতিয়ারের বেগ, এটা ইউসার বেগ। এটা হচ্ছে 4.66, আর এটা আমরা জানি না। তো ও এদিকে আসতে দেখতেছে, তাহলে বখতিয়ারের সাপেক্ষে ইউসার বেগ কত? ভিইউ মাইনাস ভি বখতিয়ার ইকুয়াল, সে এদিকে আসতে দেখতেছে 12 মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে বখতিয়ার দেখতেছে। তো এদিকে যেহেতু তাহলে মাইনাস দিতে হবে আমাকে, আর একই লাইন বরাবর যেহেতু নরমালি আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে হচ্ছে ইউসার বেগের মান এইটা হবে হচ্ছে -12, আর ওদিকে গেলে হচ্ছে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 4.66। তাহলে আমরা ইউসার বেগ পেয়ে যাচ্ছি 4.66 minus 12, that means -7.34, -7.34। তার মানে এই দিক বরাবর ইউসার বেগটা হচ্ছে 7.34। এইবার চিন্তা করি ইউসা তাহলে কোন দিকে ছাতা ধরবে? এটা আনুভূমিক লাইন, এটা উল্লম্ব লাইন, এইটা ইউসার বেগ ভিইউ। কিন্তু বৃষ্টির বেগের সাথে ইউসার বেগের যদি মানে ইউসার সাপেক্ষে আপেক্ষিক বেগ যদি বের করতে চাই তাহলে ইউসার বেগের বিপরীতটা লাগবে, এই যে এইটা লাগবে মাইনাস ভিইউ। তার সাথে বৃষ্টির যে বেগ 10 উল্লম্ব ভাবে উপর থেকে নিচে, ওইটাকে আমরা সামান্তরিক দিয়ে অ্যাড করলাম, এই যে এইখানে একটা অ্যাঙ্গেল পাওয়া গেল। তার মানে ইউসা কিন্তু এই অ্যাঙ্গেলে ছাতা ধরবে উল্লম্বের সাথে। তো এটা কত? মাইনাস ভিউ। এটাও তাহলে কত? মাইনাস ভিউ। তাহলে এটার মান কত? ভিউ এর মানের সমান। ভিউ এর মান কত? 7.34, শুধু মান।
তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা ট্যান থিটা ইকুয়ালস লিখতে পারি লম্ব বাই ভূমি। এই লম্বটা কত? 7.34। এই ভূমিটা কত? এই যে এটা 10, এই যে এই 10, এটাই তো হচ্ছে এইটা, তাহলে 10। তাহলে থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স লিখতে পারি আমরা 7.34 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস 36.28 ডিগ্রিজ। চমৎকার একটা প্রবলেম ছিল। সো সমস্যা হলে এটা আরেকবার রিভিউ করতে পারো। এখানে হচ্ছে দুইটা কনসেপ্ট একবারে ইউজ করে, একটা হচ্ছে যে বৃষ্টি ছাতারটা, আবার হচ্ছে নর্মাল একই লাইন বরাবর যে আপেক্ষিক বেগ সেটা, দুইটাই এখানে ইউজ করে এটা করা। তাহলে এটা গেল আমাদের P8। এটার একদম সিমিলার একটা প্রবলেম হচ্ছে এরপরে আছে। দেখো, ভূমির সাপেক্ষে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পড়ছে, ভালো কথা। ছাদহীন গাড়িতে করে উত্তর দিকে যাওয়ার সময় বখতিয়ার উল্লম্বের সাথে 25 ডিগ্রি কোণে ছাতা ধরে আছে। কিছুক্ষণ পরে বখতিয়ারের গাড়ি পশ্চিম দিকে একই বেগে যাওয়া শুরু করে। বখতিয়ারকে উল্লম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে বৃষ্টি থেকে বাঁচতে? তাহলে প্রথম যেই জিনিসটা তুমি চিন্তা করবা সেটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে উপর, এইটা হচ্ছে নিচ, এটা হচ্ছে সামনে পিছনে, তো সামনে মনে করো হচ্ছে উত্তর দিক, সে উত্তর দিকে যাচ্ছে, এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, আর লেখা লাগবে না। তাহলে আগের মতোই এটা আমাদের হচ্ছে 10, আর ও সামনের দিকে কোনো একটা ব্যাগে যাচ্ছে, সেটাকে আমরা VB1 দিলাম। এইবার এটার বেগটাকে আমরা উল্টায় নিলাম -VB1। তাতে যেটা হইছে, তখন আমাদের এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি আসছে, যেটা আমরা একটু আগেও করছি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই VB1। তাহলে এইখান থেকে tan 25 এক্স্যাক্টলি আগের অঙ্ক, তো এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। tan 25 ইকুয়ালস হচ্ছে এই যে লম্ব বাই ভূমি, VB1 ডিভাইডেড বাই ভূমি কত আমাদের 10, তাহলে হচ্ছে VB1 ইকুয়ালস আগের মতোই ওই 4.66 মিটার পার সেকেন্ড। ডান। এইবার খালি একটা জিনিস চেঞ্জ করতে বলছে, যে ও উত্তর দিকে না গিয়ে পশ্চিম দিকে যাচ্ছে। এখন তাহলে আমি ছবিটা কিভাবে আঁকবো? আমাকে আঁকতে হবে উপর নিচ, উপর নিচ। এবার এদিকে দিতে হবে হচ্ছে পশ্চিম, আর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের পূর্ব। ডাজেন্ট ম্যাটার কোনটা আগে পিছে, আমরা জাস্ট এইভাবে আনুভূমিক আর উল্লম্ব আঁকলাম। এখন দেখো তো, এটাকে যদি আমি VB2 বলি, সে তো একই বেগে পশ্চিম দিকে যাচ্ছিল, তাহলে ওর সাপেক্ষে বৃষ্টির বেগটা কত হবে? -VB2। এইটাকে আমাদের বৃষ্টির যে 10 মিটার পার সেকেন্ড বেগ, তার সাথে সামান্তরিক দিয়ে অ্যাড করতে হবে, এইটা আসবে। তো এখানে VB2 এর ভ্যালু আগেরটাই তো আছে, ও একই বেগে খালি হচ্ছে, মানে একই দ্রুতিতে বলা উচিত, খালি পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে এইটা এখন ঠিকই আগের মতো সেই 4.66। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, tan থিটা ইকুয়ালস সেই 4.66 ডিভাইডেড বাই 10, থিটা ইকুয়ালস এক্স্যাক্টলি ওই 25 ডিগ্রিই আসবে। এবং এটাই এক্সপেক্টেড ছিল, কারণ বৃষ্টির বেগটা উল্লম্ব ছিল, বৃষ্টির বেগের কোনো আনুভূমিক কম্পোনেন্ট নাই। তার মানে ও আনুভূমিক দিকে যে কোনো দিকে, আনুভূমিকভাবে ও যে কোনো দিকে যদি সেই একই 4.66 মিটার পার সেকেন্ড বেগে যায়, ওকে জাস্ট ওর কাঁধের উপরে ওই 25 ডিগ্রি কোণে পিছন দিকে ছাতা ধরে রাখতে হবে, হ্যাঁ, যেদিকেই যায়, কারণ বৃষ্টির বেগের কোনো আনুভূমিক কম্পোনেন্ট ছিল না। সো এই জন্য আনুভূমিকভাবে ও যে কোনো দিকেই একই বেগে যদি যায়, ওকে কাঁধের সাথে মানে উল্লম্বের সাথে একই অ্যাঙ্গেলে ছাতা ধরে রাখতে হবে। এইটা ছিল এই প্রবলেমটার ইনসাইট। সো এখানে তোমরা এখন একটু ফার্দার চিন্তা করবা যে বৃষ্টির বেগের যদি কোনো আনুভূমিক কম্পোনেন্ট থাকতো, তার মানে বৃষ্টির বেগ যদি হচ্ছে উল্লম্বের সাথে ধরো 10 ডিগ্রি অ্যাঙ্গেল করে উত্তর দিকে পড়তো, তাহলে কি সেকেন্ড কেসে অ্যাঙ্গেলটা একই আসতো কি না? এটা হচ্ছে তোমাদের করার জন্য দিলাম। এটা মানে বাড়তি একটা টাস্ক, এটা কেউ চাইলে করতে পারো, না করলেও সমস্যা নাই, বাট কেউ যদি করো অনেক মজা পাবা, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। ওকে, তাহলে আজকের মতো আমাদের প্রবলেম সেট এখানে শেষ। সো এই কয়টা প্রবলেম আমরা সলভ করে দিলাম। আর যদি ফার্দার কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো, বাট প্লিজ তোমাদের অ্যাপ্রোচটা আমাদেরকে দেখাতে হবে একটু। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, পরের ক্লাসে আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা P4 এর হোমওয়ার্ক সলিউশনটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দুটো ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, দুটোই খুবই ইন্টারেস্টিং ম্যাথ। একটা হচ্ছে এই যে কয়েকটা গাড়ি, রিক্সা, ট্রাক এগুলো সংক্রান্ত, আর আরেকটা হচ্ছে বৃষ্টি সংক্রান্ত। তো আমাদের মেইন স্লাইডে এই দুইটার নাম্বার দেওয়া ছিল, এই যে 14
আর আগেরটার ছিল হচ্ছে 7। সো এই দুইটা, তো এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তো মেইন স্লাইডের নাম্বারটা রেখেছি যাতে তোমরা ইজিলি রেকগনাইজ করতে পারো। তো প্রথমে চলো এই প্রবলেমটা দিয়ে শুরু করা যাক। প্রবলেমটা ছিল এরকম, গাড়ির বেগ পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ উত্তর দিকে 3 মিটার পার সেকেন্ড, ট্রাকের সাপেক্ষে রিকশার বেগ দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড হলে রিকশার সাপেক্ষে গাড়ির বেগ কত? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে রিকশার বেগ এবং গাড়ির সাপেক্ষে রিকশার বেগের মধ্যবর্তী কোণ কত? তো শুনে বেশ জটিল মনে হবে, বাট সলভ করলে দেখা যাবে যেটা আমরা কত সহজে সলভ করতে পারি। আমরা প্রথমে এই ধরনের প্রবলেমে যেটা করে নিব সেটা হচ্ছে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা সুন্দর করে আমরা আগে এঁকে নিব। তো এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি এখানে একটু এঁকে নিচ্ছি। এটা হচ্ছে উত্তর দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব পশ্চিম। তো আমি লেবেলিং করে নেই। ধরো এটা হচ্ছে উত্তর, তাহলে নর্থ লিখলাম। এই যে এটা হচ্ছে আমাদের নর্থ, এটা সাউথ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট। এইবার আমাদের কাজ হচ্ছে আগে ডাটা বসানো। প্রথমে বলা হচ্ছে গাড়ির বেগ পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড। তো গাড়ির বেগ এটাকে আমরা সি দিয়ে কার বুঝায়, সো ভিসি দিয়ে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমি পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড, এই যে এখানে ধরো একটা অ্যারো দিয়ে বুঝাচ্ছি, স্ট্রেট লাইনটা ইউজ করি। এই যে গাড়ির বেগ পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড, মনে করো এটা হচ্ছে আমাদের সেই 5। তো এটার নাম কি হবে? গাড়ির বেগ যেহেতু, এটা হবে হচ্ছে ভিসি। এরপরে আর কি বলা হচ্ছে, ও এটার মানটা যে 5, এটা আমরা এখানে 5 লিখে বুঝিয়ে দেই। তারপরে বলা হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ উত্তর দিকে 3 মিটার পার সেকেন্ড। তো এই যে ট্রাকের বেগ কথাটা আসলো, ট্রাকের বেগটাকে আমরা ভিটি দিয়ে লিখি, ট্রাকের বেগ। হ্যাঁ, তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ বা ভেলোসিটি অফ দ্য ট্রাক উইথ রেসপেক্ট টু দ্য কার, এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ওই যে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাক, তাহলে গাড়িকে বিয়োগ করতে হবে, তাহলে ভিটি মাইনাস ভিসি। সেইটা বলা হচ্ছে উত্তর দিকে 3 মিটার পার সেকেন্ড। তাহলে সেটা এবার আমরা একটু আঁকি, উত্তর দিকে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 5 হলে তার অর্ধেকের একটু বেশি, মোটামুটি এইটুকু। সো এইটা হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভি টি মাইনাস ভিসি। গাড়ির সাপেক্ষে, এই জন্য গাড়িটাকে বিয়োগ করলাম। আর এটার মান যে 3, এটা বোঝানোর জন্য আমরা এখানে 3 লিখে রাখলাম। ফাইনালি আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, ট্রাকের সাপেক্ষে রিকশার বেগ দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড। ট্রাকের সাপেক্ষে রিকশার বেগ দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড। তাহলে রিকশার বেগ, নতুন একটা জিনিস আসলো। তাহলে এই যে রিকশার বেগ, এটাকে আমরা হচ্ছে ভি আর দিয়ে লিখতে পারি। ভি আর হচ্ছে রিকশার বেগ, কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। তাহলে কাকে বিয়োগ করতে হবে? ট্রাককে বিয়োগ করতে হবে। ভেলোসিটি অফ দ্য রিকশা উইথ রেসপেক্ট টু দ্য ট্রাক, উইথ রেসপেক্ট টু হুম, যাকে, তাকেই হচ্ছে বিয়োগ করতে হয়। তাহলে ট্রাকটাকে এখানে বিয়োগ করতে হবে, দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা আমি এখানে একটু এঁকে নিচ্ছি। এই 3 এর চেয়েও একটু কম হবে 2, এই যে এদিকে হবে, এদিকে হবে 2। এটা হচ্ছে ট্রাকের সাপেক্ষে রিকশার বেগ। তাহলে ভি আর মাইনাস ভিটি, যেহেতু ট্রাকের সাপেক্ষে এই জন্য ট্রাকটাকে আমরা বিয়োগ করলাম। আর এটার ভ্যালু যে 2, এটা বোঝানোর জন্য এখানে আমরা 2 কথাটা লিখে রাখলাম। তাহলে এই পর্যন্ত আমাদের হচ্ছে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া ছিল সেটা কিন্তু এখানে বসানো শেষ। এইবার আমরা হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর বের করি। এই যে এখানে রিকশার সাপেক্ষে গাড়ির বেগ কত? তাহলে তুমি একটু চিন্তা করো, রিকশার সাপেক্ষে গাড়ির বেগ এই কথাটার মানে কি? ভেলোসিটি অফ দ্য কার উইথ রেসপেক্ট টু দ্য রিকশা। তাহলে যার সাপেক্ষে তাকেই তো বিয়োগ করতে হয়। তাহলে গাড়ির বেগ মাইনাস রিকশার বেগ, এইটা আমাদেরকে বের করতে হবে। ভিসি মাইনাস ভি আর বের করতে হবে। তাহলে ভিসি মাইনাস ভি আর আমরা কোথায় পাবো? একটু এখানে তাকাই। উপরেরটাতে ভিটি আছে, ভিসি আছে, নিচেরটাতে ভিআর আছে, ভিটি আছে। তাহলে এই যে এই দুইটার মধ্যে যদি আমরা কিছু একটা করি, ভিটি ক্যান্সেল হওয়ার একটা চান্স আছে, তাই না? এবং তাকালেই বোঝা যাবে এখানে ভিটি, এখানে মাইনাস ভিটি। তাহলে উপরের ভেক্টর আর নিচের ভেক্টর যদি আমি যোগ করে দিই তাহলেই তো ভিটি চলে যায়। তাহলে থাকবে ভিসি এবং ভিআর। আমাদেরও কিন্তু এখানে ভিসি এবং ভিআর এটাই দরকার। তাহলে একটু এই ভেক্টর দুইটা আমরা যোগ করে দেখি কি পাওয়া যায়।
উপরের ভেক্টরটা হচ্ছে ভিটি মাইনাস ভিসি, আর নিচের ভেক্টরটা কি? নিচের ভেক্টরটা হচ্ছে ভিআর মাইনাস ভিটি, ভিআর মাইনাস ভিটি। এই দুইটা যোগ করলে কি হয় তুমি একটু দেখো। দেখো এখানে হচ্ছে মাইনাস ভিসি আর এখানে প্লাস ভিটি, এখানে মাইনাস ভিটি, ও এখানে দাগটা দিয়ে দেওয়া দরকার, মাইনাস ভিটি আর হচ্ছে প্লাস ভিআর। তাহলে এই দুটো যোগ করলে এই যে এই ভিটি এবং এই যে মাইনাস ভিটি এটা ক্যান্সেল হয়ে যায় না? কারণ দুইটা বিপরীত ভেক্টর যোগ করলে কি শূন্য পাওয়া যাবে? তাহলে এটা থাকবে না, তাহলে ভিআর থাকবে আর ভিসি থাকবে। তাহলে এখান থেকে রেজাল্ট যেটা পাওয়া যাবে, লব্ধি যেটা পাওয়া যাবে, সেটা হচ্ছে ভিআর মাইনাস ভিসি, এটা পাওয়া যাবে। তার মানে এই দুটো ভেক্টরকে যোগ করলে এই ভেক্টরটা আমরা পাই, তাই না? এই দুটো ভেক্টরকে যোগ করলে এই ভেক্টরটা আমরা পাই। তাহলে এই দুটো ভেক্টরকে একটু যোগ করে দেখি। আচ্ছা, এই দুটো ভেক্টর পরস্পরের বিপরীত দিকে না? একটা হচ্ছে উপরের দিকে 3, একটা নিচের দিকে 2। তাহলে যোগ করলে কত পাবো? উপরের দিকে 1 পাবো, তাই না? তাহলে এদিকে 3 আর অপোজিট ডিরেকশনে 2, এই দুটো যোগ করলে আমরা কত পাবো? আমরা হচ্ছে উপরের দিকে 1 পাবো। তাহলে এই যে এইটা হচ্ছে উত্তর দিকে, আর এটার ভ্যালু কত? 1 মিটার পার সেকেন্ড। কিন্তু এটা আমার ডিজায়ার্ড রেজাল্টটা কিনা? আমার ডিজায়ার্ড ছিল হচ্ছে রিকশার সাপেক্ষে গাড়ির বেগ। রিকশার সাপেক্ষে গাড়ির বেগ কি? ভিসি মাইনাস ভিআর, তাই না? রিকশার সাপেক্ষে গাড়ির বেগ ভিসি মাইনাস ভিআর, আর এখানে আমি পেয়েছি হচ্ছে ভিআর মাইনাস ভিসি। তাহলে আমার যেটা দরকার ছিল সেইটা, এই যে এইটা ভিসি মাইনাস ভিআর, সেইটা কি? যেটা আমি পেয়েছি তার উল্টাটা না? তাহলে মাইনাস ভিআর মাইনাস ভিসি, যেটা পেয়েছি তার উল্টাটা। তো এটার উল্টা নিলে কি হয়? উত্তর দিকে 1 মিটার পার সেকেন্ড, এটাকে উল্টে নিলে কি হয়? দক্ষিণ দিকে 1 মিটার পার সেকেন্ড, এইটা হয়। তাহলে এই যে দক্ষিণ দিকে 1 মিটার পার সেকেন্ড হলো, এইটাই কিন্তু এই যে এইটা ভিসি মাইনাস ভিআর, অর্থাৎ রিকশার সাপেক্ষে গাড়ির বেগ। তাহলে আমি কি আমার প্রথম অ্যান্সার পেয়েছি? রিকশার সাপেক্ষে গাড়ির বেগ কত? হ্যাঁ, আমার প্রথম অ্যান্সার হচ্ছে রিকশার সাপেক্ষে গাড়ির বেগ দক্ষিণ দিকে 1 মিটার পার সেকেন্ড। শেষ। তাহলে এটা আমার প্রথম অ্যান্সারটা হয়ে গেল। এবার সেকেন্ড যে প্রশ্নটা, এটা আরো ইন্টারেস্টিং। রিকশার বেগ এবং গাড়ির সাপেক্ষে রিকশার বেগের মধ্যবর্তী কোণ কত? রিকশার বেগ এবং গাড়ির সাপেক্ষে রিকশার বেগের মধ্যবর্তী কোণ কত? তাহলে এখানে রিকশার বেগ তো লাগবেই, আবার গাড়ির সাপেক্ষে রিকশার বেগ লাগবে, তাই না? রিকশার বেগ লাগবে একটা, আরেকটা হচ্ছে গাড়ির সাপেক্ষে রিকশার বেগ লাগবে একটা। তাহলে এবার চলো প্রথমে এখান থেকে রিকশার বেগ ভিআর এইটা বের করার চেষ্টা করি। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে ভিটি মাইনাস ভিসি, তারপরে হচ্ছে ভিসি, এই দুইটা অ্যাড করলে কি পাওয়া যায় একটু দেখি তো। এই যে 3 আর 5, এটা অ্যাড করলে কি পাওয়া যায় এটা একটু দেখি। ভিটি মাইনাস ভিসি, এইটার সাথে আমরা অ্যাড করলাম হচ্ছে ভিসি, তাহলে ভিসি ভিসি কেটে যাবে, থাকবে হচ্ছে ভিটি। এইটার সাথে এখন এই ভিআর মাইনাস ভিটি যোগ করি, ভিআর মাইনাস ভিটি, এটা যোগ করলাম। তাহলে এখন দেখো সবকিছু কেটে গিয়ে কি থাকে? এই যে মাইনাস ভিসি প্লাস ভিসি কেটে গেল, আর এদিকে হচ্ছে প্লাস ভিটি মাইনাস ভিটি কেটে গেল, শুধুমাত্র ভিআর থাকে না? তার মানে এইগুলো যোগ করলে আমি ভিআর অর্থাৎ রিকশার বেগটা পেয়ে যাই। তাহলে এই 3টা অ্যাড করলে তুমি রিকশার বেগটা পেয়ে যাবে। তাহলে এই 3টা আমরা হচ্ছে অ্যাড করতে পারি কিভাবে? একদম হাতে নাতেই কিন্তু আমরা করে ফেলতে পারি। দেখো এই 3টা, এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই 3টা এখন আমরা খুব সহজে অ্যাড করতে পারি। তোমার যদি দরকার হয় আলাদা একটা ছবি নিয়ে এঁকে নেওয়া, তুমি সেটাও করতে পারো, বাট এমনিই করা যাবে। দেখো একটা হচ্ছে উপরের দিকে 3, একটা নিচের দিকে হচ্ছে 2। তাহলে এদের রেজাল্টেন্ট বা যোগফল কত হবে? এদের রেজাল্টেন্ট বা যোগফল কত হবে? অবশ্যই উপরের দিকে 1, আর এটা তো ডান দিকে 5 ছিলই। তাহলে এই দুইটাকে অ্যাড করলে এক্স্যাক্টলি দেখো তো কি পাওয়া যায়। এই যে এদিকে 1 আর এদিকে হচ্ছে 5, তাহলে এই দুইটাকে যদি আমরা সামান্তরিক দিয়ে অ্যাড করি তাহলে এই যে এক্স্যাক্টলি এইটা পাওয়া যাবে, এবং এইটাই হচ্ছে আমাদের ভিআর। তাহলে ভিআর এর যেই মান, এইটা কেউ যদি তোমার কাছে জানতে চায়, যদিও এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়নি, আমি জাস্ট বের করে দেখাচ্ছি, তুমি বলতে পারবে না যেহেতু এটা 90 ডিগ্রি, একটা উত্তর একটা
পূর্ব দিকে, তাহলে হচ্ছে √1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এরকম বলতে পারবে, তাই না? এটা যোগ চিহ্ন, তাহলে 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এটা বলা যাবে। আর এই অ্যাঙ্গেলটা এইটাও কিন্তু তুমি চাইলে বলতে পারবে। এই অ্যাঙ্গেলটার যদি আমরা নাম দেই মনে করো থিটা, তাহলে হচ্ছে থিটা ইকুয়ালস tan ইনভার্স লম্ব বাই ভূমি 1/5। তো এখানে হচ্ছে 25 আর 26, √26 হচ্ছে ভিআর এর ভ্যালু, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি √26, যেটা হচ্ছে 5.099, তো 5.1 লেখা যায়, 5.1। আর tan ইনভার্স 1/5, tan ইনভার্স 1/5 সেটা হচ্ছে 11.31, 11.31 ডিগ্রি। মানে তুমি বলতে পারো যে পূর্ব দিকের সাথে 11.31 ডিগ্রি করে উত্তর দিকে, বা ইংলিশে লিখলে বলতে পারো 11.31 ডিগ্রিজ নর্থ অফ ইস্ট, এটা বলতে পারো। সো ওইটা হচ্ছে আসলে রিকশার বেগ। কিন্তু আমাকে দেখো আরেকটা জিনিস জানতে চেয়েছে, সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে রিকশার বেগ। রিকশার বেগ এবং গাড়ির সাপেক্ষে রিকশার বেগের মধ্যবর্তী কোণ কত? তো গাড়ির সাপেক্ষে রিকশার বেগটা আমি কিভাবে পাবো? গাড়ির বেগ এইটা, রিকশার বেগ এইটা, মানে রিকশার বেগটা এখানে চাইলে আঁকা যাবে আর কি, এই যে এইটাকেই ট্রান্সফার করে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো গাড়ির সাপেক্ষে রিকশার বেগ মানে রিকশার বেগ থেকে গাড়ির বেগ বিয়োগ করতে হবে, রিকশার বেগ থেকে গাড়ির বেগ বিয়োগ করতে হবে। তাহলে এই যে এই পুরাটা ছিল, এখান থেকে আমাদের কি বিয়োগ করতে হবে? ভিসি বিয়োগ করতে হবে, এখান থেকে জাস্ট ভিসি বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটা আলাদা একটা ছবিতেও এঁকে নিতে পারি, নিয়ে অ্যান্সারটা বের করে ফেলতে পারি। দেখো সহজ জিনিস, এই যে এটা হচ্ছে আমাদের ভিআর রিকশার বেগ, আর আরেকটা হচ্ছে গাড়ির সাপেক্ষে রিকশার বেগ। তাহলে গাড়ির সাপেক্ষে রিকশার বেগ আমি কিভাবে পাবো? এখান থেকে হচ্ছে ভিসিটাকে বিয়োগ করে দিব, বিয়োগ করে দেওয়া মানে কি উল্টে নিয়ে যোগ করা, তাহলে এখানে মাইনাস ভিসি লাগবে, এই যে এইটা। তো এই দুইটা সামান্তরিক যদি আমি মানে এই দুইটাকে বাহু ধরে যদি আমি সামান্তরিক আঁকি, তাহলেই আমি হচ্ছে কি পেয়ে যাব? এদের রেজাল্টেন্ট পেয়ে যাব। আর এদের যেটা রেজাল্টেন্ট পাবো সেটাই কি? সেটাই হচ্ছে আমার গাড়ির সাপেক্ষে রিকশার বেগ। তাহলে এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা কত, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা চাইলে বের করতে পারি। আমি এখানে চাইলে হচ্ছে ওই যে পরবর্তী ক্লাসে যে আমরা আইজে কে শিখেছিলাম সেগুলোও চাইলে আমরা ইউজ করতে পারতাম, বা এই ক্লাসেও আইজে কে দিয়ে ইউজ করেছি, বাট এটা ডিরেক্টলি আমরা একদম ফার্স্টের যে ক্লাসে ভেক্টরের লব্ধির যে নিয়ম শিখেছিলাম এটা দিয়েই করে ফেলতে চাচ্ছি। আইজে কে দিয়ে ডেফিনেটলি করা যাবে, কেউ যদি করতে চাও অবশ্যই করতে পারো, কোনো সমস্যা এতে হবে না। সো পুরো অঙ্কটাই আইজে কে দিয়ে করা যাবে, বাট আমি আপাতত করছি না আর কি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এদিকে হচ্ছে আমার 11.31 ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস 11.31, 168.69, 168.69। এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, কোনটা? এইটা, ভিআর এবং মাইনাস ভিসি এর মধ্যে। তাহলে এইটা যদি এদের মধ্যে অ্যাঙ্গেল হয়, তাহলে এদের লব্ধি আমরা বের করতে পারি। ভিআর এর ভ্যালু তো আমাদের জানা আছে, এটা হচ্ছে 5.1, আর ভিসি এর ভ্যালু তো আমাদের জানা আছে, এটার ভ্যালু হচ্ছে 5। তাহলে মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 168.69। তাহলে এইবার এদের লব্ধিটা কোন দিকে এইটা বের করতে পারলেই কিন্তু আমার কাজ শেষ। লব্ধির অ্যাকচুয়ালি মানটাও আমার লাগবে না, কোন দিকে এটা আমরা বের করতে চাই। এখন ডিরেক্টলি আমি এই ভিআর এর সাথে এটার লব্ধির অ্যাঙ্গেল বের করে ফেলতে পারি না? মনে করো লব্ধিটা এদিকে কোনো একটা দিক বরাবর, ধরলাম হচ্ছে এই দিক বরাবর, তাহলে এইটা ভিআর এর সাথে যেই অ্যাঙ্গেল করে ওইটাকে যদি আমি ফাই ধরি, ডিরেক্টলি আমরা এখানে ভেক্টরের যে ফর্মুলা সেটা ইউজ করতে পারি, tan ফাই ইকুয়ালস অ্যাঙ্গেলটা কার সাথে করলো? ভিআর এর সাথে। তাহলে ভিআর এর সাথে যদি অ্যাঙ্গেল করে, তাহলে এখানে আলাদা করে বসবে ওই ভিআর এর মান 5.1, এদিকে বসবে 5 sin 168.69, এদিকে বসবে হচ্ছে 5 cos 168.69। এইটা করলেই আমি হচ্ছে ফাই এর মানটা পেয়ে যাব। তাহলে এইখান থেকে আমি ফাই এর মানটা ক্যালকুলেটরে বসিয়ে দিচ্ছি, কিভাবে? tan ইনভার্স করলেই পেয়ে যাব। তাহলে tan ইনভার্স আমার উপরে হচ্ছে 5 sin 168.69 ডিভাইডেড বাই এদিকে হচ্ছে 5.1 প্লাস 5 cos 168.69, তাহলে 78.63, 78.63 এইটাই ব্যাস।
তাহলে এইভাবে আমরা হচ্ছে রিকশার বেগ VR এবং গাড়ির সাপেক্ষে রিকশার বেগ, এই যে VR মাইনাস VC, যেটা এদিকে মাইনাস VC, তাহলে এদিকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই VR মাইনাস VC, সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে রিকশার বেগ। এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করে ফেললাম। এইভাবে তুমি এদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারো। তাহলে ঠান্ডা মাথায় এইটা পুরোটা আরেকবার দেখো সবাই, জিনিসটা আমি কিভাবে বলেছি, কিভাবে এক্সপ্লেইন করেছি, তাহলে আশা করি সবার এটা ক্লিয়ার হবে, সুন্দর মতো সবাই বুঝতে পারবে। ওকে, ডান। তাহলে এইটা গেল আমাদের হচ্ছে একটা প্রবলেম। এরপর আমাদের আরেকটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা ছিল এরকম, এইখানে বলা যে AO পথের একটা ব্যক্তি, সে এইভাবে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টিকে উল্লম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়তে দেখে। আর সে আবার যখন OB পথে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তখন সে উল্লম্বের সাথে মানে খারাপভাবে, মানে লম্বভাবে আর কি, মাটির উপরে লম্বভাবে বৃষ্টি পড়তে দেখে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। তাহলে বৃষ্টির এখানে প্রকৃত বেগ আমরা জানি না, আমরা ধরে নিলাম বৃষ্টির বেগটা হচ্ছে R। তাহলে এইটাকে আমরা হচ্ছে এইভাবে লিখলাম RXI, তার মানে RX হচ্ছে বৃষ্টির X কম্পোনেন্ট, আর এটাকে লিখলাম RYJ। তাহলে RYটা হচ্ছে বৃষ্টির Y অক্ষ বরাবর কম্পোনেন্ট। বৃষ্টিটাকে আমরা আনুভূমিক এবং উল্লম্ব এরকম দুইটা উপাংশে ভেঙে নিলাম। এখন একটু চিন্তা করো, এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এইটার এই বরাবর উপাংশ কত? এই অ্যাঙ্গেলটা তো 45, তাহলে এটা 10 cos 45। আর নিচের দিক বরাবর উপাংশ কত? 10 sin 45। এই তো একইভাবে এটাকেও তো ভেঙে নেওয়া যায়। এদিকে সামনে হচ্ছে 20 cos 60, উপরের দিকে হচ্ছে 20 sin 60। তাহলে লোকটার বেগকে দুই ক্ষেত্রে আমরা আনুভূমিক এবং উল্লম্ব উপাংশে ভেঙে নিলাম। এই বেগটার আমরা নাম দিলাম P1 আর এই বেগটার আমরা নাম দিলাম P2। তাহলে প্রথম কেসে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ থেকে লোকের বেগ বিয়োগ করতে হবে, তাই না? তাহলে বৃষ্টির বেগ থেকে যদি আমরা লোকের বেগ বিয়োগ করি R মাইনাস P1, তাহলে কি দাঁড়ায় একটু দেখি। তাহলে এখানে I কম্পোনেন্ট যদি আমি বাদ দেই, এই যে RX থেকে বিয়োগ করতে হবে লোকের এই X কম্পোনেন্ট 10 cos 45। তাহলে 10 cos 45 এটা বিয়োগ করলাম, তাহলে এটা এই বিয়োগ ফলের I কম্পোনেন্ট আমি পেয়ে গেলাম। আর পরেরটা যদি পেতে চাই মানে Y কম্পোনেন্টটা, তাহলে RY থেকে বিয়োগ করতে হবে এইটা, এটা তো অলরেডি নিচে Y অক্ষের নেগেটিভ দিকে, তাহলে মাইনাসকে আবার মাইনাস করলে কি হবে? প্লাস 10 sin 45। এইটা তো এইটুকু আমরা একটু রেখে দিলাম, এইটুকু আমরা এখানে একটু রেখে দিলাম। এইবার পরের অংশটাতে যাই। সেকেন্ড কেসে বলা হচ্ছে যে ওই ব্যক্তি বৃষ্টিকে লম্বভাবে পড়তে দেখে। তো এই ইকুয়েশন, এটার আমরা নাম দিলাম হচ্ছে 1। হ্যাঁ, এটার আমরা নাম দিলাম 1। তো আমরা পরের সিচুয়েশনটা দেখি যে OB পথে ব্যক্তি লম্বভাবে পড়তে দেখে। তাহলে OB পথে ব্যক্তি বৃষ্টিকে কিভাবে দেখবে? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ কত? সেটা হচ্ছে R মাইনাস P2। তাহলে R মাইনাস P2 আমরা কি লিখবো? একইভাবে RX মাইনাস, তখন ব্যক্তির X অক্ষ বরাবর বেগ কত? 20 cos 60, 20 cos 60 I। আর Y এর থেকে বিয়োগ করতে হবে, এটা তো Y অক্ষের পজিটিভ দিকেই, তাহলে বিয়োগ করতে হবে 20 sin 60, 20 sin 60। এখন এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সেকেন্ড কেসে বৃষ্টি ব্যক্তিকে লম্বভাবে পড়তে দেখে, তার মানে বৃষ্টির আপেক্ষিক বেগ যেটা ব্যক্তির সাপেক্ষে যেটা, সেটা হচ্ছে আনুভূমিক কোনো কম্পোনেন্ট নাই, X অক্ষ বরাবর নাই। তাহলে X অক্ষ বরাবর কোনটুকু? এইটুকু, এইটুকু 0। তাহলে এইটুকু যদি 0 হয়, দেখো তো এখান থেকে আমি লিখতে পারি কিনা যে RX মাইনাস 20 cos 60 ইকুয়ালস 0। তার মানে হচ্ছে RX ইকুয়ালস 20 cos 60। cos 60 এর মান কত? হাফ, তার মানে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10 পাবো, RX টা 10 পাবো। এইবার আমরা ওই 1 নম্বর সমীকরণে ফিরে আসতে পারি। 1 থেকে দেখো তো কি বলছে। বলছে যে প্রথম কেসে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখে। তাহলে যে বৃষ্টির যে Y কম্পোনেন্ট, মানে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের যে Y কম্পোনেন্ট আর X কম্পোনেন্ট, ওই Y কম্পোনেন্ট বাই X কম্পোনেন্ট কি? tan থিটা না? তাহলে tan 45 কত? 1। tan 45 এটা হচ্ছে 1। আর tan 45 মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে যে এইটা বাই এইটা, তাহলে RY প্লাস 10 sin 45 ডিভাইডেড বাই RX মাইনাস 10 cos 45, RX মাইনাস 10 cos 45।
এইখান থেকে হচ্ছে আর ওয়াই এর ভ্যালু বের হয়ে আসবে, এখান থেকে আর ওয়াই এর ভ্যালু বের হয়ে আসবে। তো আর এক্স এর ভ্যালু তো অলরেডি আমরা জানি, আর এক্স এর ভ্যালু কত আসছে 10, তাহলে এটা এখানে বসাই দেই, আর ওয়াই এর ভ্যালু চলে আসবে। আমরা এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই, ডিরেক্টলি এটা ক্যালকুলেটরে বসাই। উপরে কত, আর ওয়াই প্লাস 10 sin 45, 10 sin 45, নিচে হচ্ছে আর এক্স, আর এক্স মানে কত 10 মাইনাস 10 cos 45, তাহলে এক্স এর ভ্যালু আসছে মাইনাস, মানে এখানে চলক আর কি, মাইনাস 4.14, তাহলে আর ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস 4.14। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে 10i প্লাস, প্লাস মানে তো ওই যে এখানে মাইনাস, এখন আর ওয়াই এর ভ্যালু 10i মাইনাস 4.14 জে, এটাই হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। তো এইভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। সিমিলার প্রবলেম ক্লাসেও দেখিয়েছি, তো এটাও একটু দেখলে তো এইভাবে জিনিসটা তোমরা সলভ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আর আরো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।